লুনা বলল, এবারই শেষ দেখা। আমি বললাম, ভুল বলছো, হয়তো তুমি আবার সামনে আসবে না, তবে দেখা হবে। আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখব। লুনা কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, সবসময় কবিগিরি আমার সাথে দেখাবে না। আমি লুনার কথায় অবাক হলাম না, কিঞ্চিত হাসলাম। লুনা প্রথমে আমার লেখার প্রেমে পড়ে, তারপর আমার সঙ্গ চেয়েছে। ভালোবাসা নাকি দূরের কারোর কাছে বসা, সে আমি আজও বুঝে উঠতে পারিনি। লুনা একদিন বুঝে গেছে কবিতা দিয়ে ঘর সংসার কিছুই চলে না। লুনার পরপর 3টা বিয়ের প্রস্তাব আসে। পরের সপ্তাহে শুক্রবার আমার রুমমেট সাহাব ভাইয়ের একটা পাঞ্জাবি গায়ে জড়িয়ে লুনাদের বাসায় যাই। লুনাদের বাসাটা শহরের এক কোনায়, 4তলা বাড়ি। বাড়িটা লুনার বাবার সব ফ্ল্যাট ভাড়া দেওয়া। 2 তলার পুরো ফ্লোরে লুনারা থাকে। লুনাদের ঘরটা এত বড়, ঘরে ঠান্ডা বাতাস, এসি চলছে। আমার মেসের রুম ছোট, পলিস্তরা খসে পড়ে দেওয়াল থেকে, যেখানে মনে হয় শ্বাস আটকে থাকে। লুনাদের ঘরের দেওয়াল তেমন না, ঝকঝকে দেওয়াল, দেওয়ালে কিছু পেন্টিং ঝুলিয়ে রাখা। লুনার বাবা কিছুক্ষণ পরে ঘরের ভেতর থেকে আসলো। উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। তিনি সালামের জবাব না দিয়ে একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন, তারপর ধীরে সালামের জবাব দিলেন। লুনার বাবা বললেন, তা তুমি কি করো? আমি ঠিক কি করেই জানি না। কখনো রোদের ভেতরে হাঁটি, মধ্যরাতে আবার ছাদে কবিতা আওড়াতে থাকি। এইসব যে আর বলা যায় না। আমি বললাম, কবিতা, গল্প লিখি। লুনার বাবা বলল, এইসবে কয় টাকা পাও? টাকার হিসাব করতে গেলে আমি থেমে যাই। পত্রিকায় লেখা গেলে লেখা প্রতি 150 টাকা পাই, মাসে যেখান থেকে 1500 টাকা আসে, যে টাকাও মাসের শেষে দেওয়া হয় না। দিব করে কয়েকদিন ঘোরাই। পত্রিকা বিষয়ে যেতে যেতে অর্ধেক টাকা বাস ভাড়ায় চলে যায়। লুনার বাবা আমাকে দেখলেন, শুনলেন, তারপর আমি চলে আসলাম। লুনাদের পাশে আর কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালো লাগতো। বাহিরে তীব্র গরম, অথচ লুনাদের বাসায় যেন ফাল্গুনের রাতের মতো শীত, যে শীতে শান্তি লাগে, কাপড়ই ধরে না। লুনার বাবা জানায়, তার মেয়েকে কোনো হাঁচিপিচি ফাত্রা লেখকের কাছে বিয়ে দেবেন না। এদিকে যে মেয়েটা আমার কবিতার প্রেমে পড়ে আমাকে ভালোবেসেছে, সেই মেয়েটি তার বাবাকে কষ্ট দিতেও পারবে না। লুনার এখন কাল্পনিক জগৎ ভালো লাগছে না। আমার ইচ্ছে করে এমন কোনো কবিতা লিখতে, যা কবিতা পড়াবার পরে লুনার বিয়ে ভেঙে যাবে। কিন্তু মার্কেট থেকে 700 টাকার শাড়ি কিনে কাজে অফিসে যেয়ে লুনাকে বিয়ে করব, সে আর হয় না। লুনা থামে না, চলে যায়। লুনার যে রাতে বিয়ে হয়, সে রাতে আমি শহরের পথে হাঁটতে থাকি। পথে কত মানুষ ঘুমায়, ওদের ঘর নেই, কেউ হয়তো রাতের খাবার খায়নি। আমার ইচ্ছে করে এখান থেকে কাউকে উঠিয়ে আমার প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার দুঃখের গল্প শোনায়, কিন্তু এইসব গল্পে ওদের আগ্রহ নেই। বরং যদি আমি 1 প্লেট ভাত নিয়ে এসে ওদের সামনে দিতে পারি, ওদের চোখ 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 করে উঠবে। লুনার বিয়ের 2 বছর পরে একবার দেখা হয়। তখন আমি এক পত্রিকায় কাজ করি, পার্ট টাইম লেখক, ছদ্মনামে লিখি। যে পয়সা পাই শহরে 2 বেলা খাওয়া এবং থাকা চলে যায়। লুনা একটা সাদা গাড়ি থেকে নামে, যে গাড়ির কাছে শিশির কণার মতো পানি, শীত তাপ নিয়ন্ত্রিত। লুনা তার পাশে থাকা সঙ্গীর হাত ধরে একটা কাজ ঘেরা রেস্তোরাঁর ভেতরে চলে যায়। প্রাক্তন প্রেমিকার সুখ থেকে আবার দুঃখ পাওয়ার কথা না। লুনা ভালো আছে, খুব ভালো, তবে সে রাতে আমার আর ঘুম হয় না। ভোর হয়ে আসে, তবে চোখে ঘুম আসেনি। আমাদের পত্রিকার সাংবাদিক মাহবুব ভাইয়ের সাথে সেবার ঢাকার বাইরে একটা রিপোর্টের কাজে যাই। যদিও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, মাহবুব ভাই টানতে টানতে নিয়ে আসে। মাহবুব ভাই বলল, তোর ভালো লাগবে, জায়গাটা সুন্দর, তুই লেখালেখি করিস, গল্প খুঁজে পাবি অনেক। গাড়ি থেকে যখন এই মফস্বল শহরটা দেখি আমি মুগ্ধ হই। নদীর পাশে একটা শহর, ঢাকার মতো দূষণ নেই, শব্দ নেই। এখানে আমরা 3 দিন থাকবো। ঠিক হলো উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আমরা থাকবো। 3 তলা বাড়ি চিলেকোঠায় আমাদের থাকার জায়গা হয়। মফস্বল শহরটা আমায় মুগ্ধ করেছে খুব। রাত 9টার ভিতরে শান্ত হতে শুরু করে সব কিছু। চেয়ারম্যান সাহেব রাতের খাবার তার বাসার কাজের ছেলেকে দিয়ে উপরে পাঠিয়ে দেন। রাতের খাবার শেষ করে ছাদে বসি। রাত বাড়তে থাকলে সব কিছু নীরব হতে শুরু করে। বাড়িটার ছাদ থেকে তাকালে দূরে একটা ফসলি মাঠ দেখা যায়, অন্যদিকে তাকালে নদী দেখা যায়। কয়েকটা গল্পের প্লট মাথায় ঘুরপাক খেলো। মেহবুব ভাই সহ আমরা 4 জন এসেছি। মেহবুব ভাই বলল, রিপোর্টের জন্য কালকে ভোরে উঠে আমরা বের হব ফজরের পরেই।
আমি বললাম, ভাই আপনারা তিনজনে চলে যান, আমি বের হব না এত সকালে। মাহবুব ভাই আর জোর করলেন না, বলেন ঠিক আছে তুই থাকিস। ভোরবেলা ঘুম ভাঙে 8টায়। ঘুম থেকে উঠে থেকে মাহবুব ভাই রুমে নেই, তার মানে তারা তিনজন খুব সকালে বের হয়েছেন। আমি রুম থেকে বের হয়ে ছাদে দাঁড়ালাম। এখন হালকা শীত আছে, সকালের রোদ যার কারণে মিষ্টি লাগছে। ছাদের পাশে দেখলাম একটা মেয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। একবার ভাবলাম কথা বলি, আবার ভাবলাম না থাক। কিছু সময় পরে মেয়েটা নিজেই আমার পাশে এসে দাঁড়ায়। মেয়েটা এসে বলল, মাহবুব ভাইয়ের সাথে এসেছেন আপনি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মেয়েটা বলল, আপনি কথা বলতে পারেন না? আমি বললাম, জি পারি। মেয়েটা বলল, তাহলে মাথা নাড়িয়ে জবাব দিলেন কেন? মুখে বললে কি সমস্যা? মেয়েটার উপর আমার বিরক্ত আসা শুরু করেছে। এত কথা কেন বলছে? দুই একটা কথা শোনাতে ইচ্ছে করছে যেন রাগ করে ছাদ থেকে চলে যায়। অধিকাংশ সুন্দরী মেয়েদের কাজ, তারা অনধিকার চর্চা করে। এই মেয়েটা এখন তেমনই করছে। মেয়েটা বলল, আমার নাম মালতী, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানে 3য় বর্ষে পড়ছি। আমি অবাক হলাম, আসলেই কি মেয়েটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী? মেয়েটার কথা বলার ধরন থেকে মনে হয় কলেজ পড়ুয়া কোনো মেয়ে। বেরি করা চুল, যার কারণে আমার মনে হয়েছে মেয়েটা বড়জোর কলেজে পড়তে পারে। অবশ্য আমি মেয়েদের বয়স আন্দাজ করতে পারি না, এই বিষয়ে অভিজ্ঞ আমার বন্ধু সিফাত। সিফাত মেয়েদের বয়স বলে দিতে পারে, বড়জোর 2-1 মাস এদিক ওদিক হতে পারে। আমি কোনো জবাব দিলাম না। মালতী বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম রোদ। মালতী হাসলো, হেসে বলল, রোদ? এটা আবার কারোর নাম হয় নাকি? হাসির কি হলো ঠিক বুঝলাম না। আমি চলে আসতে চাইলাম। মালতী বলল, চা খাবেন? আমি না করলাম না। এই বাড়ি থেকে চা খেতে 5 মিনিট হেঁটে বাজারে যেতে হবে, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, এদিকে চা খেতে ইচ্ছে করছে। মালতী বলল, আপনি দাঁড়ান, আমি নিচে যেয়ে চা নিয়ে আসি। আমি বললাম, ঠিক আছে। মিনিট 10 পরে মালতী আসি, হাতে একটা চায়ের ফ্ল্যাক্স, বাড়িতে মাংস আর রুটি। আমি তখন একটা বই নিয়ে বসেছি। মালতী বলল, কী বই পড়ছেন? আমি মলাট উল্টে দেখালাম। মালতী বলল, সৈয়দ মুস্তফা আলীর বই, আমার বেশ পছন্দের। মালতী একটা টুল এনে মাংসের বাটি আর চায়ের ফ্ল্যাক্স রাখলো। রুটির প্লেট আমার হাতে দিয়ে বইটা নিয়ে গেল। মালতী আর বই দিয়ে গেল না। আমার খাবার শেষে রাতে যে ছেলেটা খাবার দিয়েছে সেই ছেলেটা এটো প্লেট, বাটি, ফ্ল্যাক্স নিয়ে যায়। মালতী আর আসেনি। দুপুরের থেকে মাহবুব ভাই আসে। দুপুরের খাবার আমরা চেয়ারম্যান সাহেবের সাথেই খাই। খাওয়ার সময় মালতী আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। মালতীকে প্রথম যতটা বিরক্ত লেগেছে এখন তেমন লাগছে না। মেয়েটা পাশে আসলে হাসতে হেনা ফুলের মতো একটা গ্রানসে। মাহবুব ভাই ঠিক করলেন আমরা বিকেলের দিকে নদীতে ঘুরতে যাব। আমরা যখন খাবারের টেবিলে নদীতে ট্রলার নিয়ে যাবার কথা তুললাম, তখন মালতী এসে বলল, মাহবুব ভাই আমিও যাব আপনাদের সাথে। মাহবুব ভাই কিছু বলল না। এখনকার চেয়ারম্যান মাহবুব ভাইয়ের পূর্ব পরিচিত দুঃসম্পর্কের এক চাচা হয়। মাহবুব ভাই তার চাচার দিকে তাকালেন। মালতীর বাবা বললেন, আচ্ছা মেহবুব, তুই নিয়ে যেতে হবে মালতীকে, এমনিতেই ওরা তেমন বাড়ির থেকে বের হয় না। মালতী আর তার ছোট বোন বিকালে আমাদের সাথে ট্রলারে যায়। মালতীর থেকে আমি যত দূরে দূরে থাকতে চাই, মেয়েটা তত কাছে চলে আসে। মালতী অসম্ভব সুন্দর গান করে। আমিও অনেকটা মুগ্ধ হয়েছি, তাও সেই মুগ্ধতা প্রকাশ করেনি। আমরা বাসায় ফিরে রাত 1টায়। মালতীর কাছে বলি, আমার বইটা ফেরত দেবেন কখন? মালতী বলে, দিয়ে দেব পড়া শেষ হলেই। আমি যেদিন ঢাকা আসবো সেদিন সকালেই মালতী বই ফেরত দিয়ে যায়। ঢাকা আসবার পরে আমার কাজের চাপ বেড়ে যায়। মালতীর ভাবনা মাথা থেকে সরে যায়। একদিন অফিস থেকে বাসায় ফিরে সৈয়দ মুস্তফা আলীর শবনম বইটা খুলি, তখনই ঘ্রাণ পাই ভীষণ। বইয়ের পাতার ভাঁজে দেখি বকুল ফুল, তার পাশে ছোট্ট চিরকুটে লেখা, রুড সাহেব আমি আপনার লেখার ভক্ত। মাহবুব ভাই এবার আপনাদের পত্রিকা নিয়ে আসছিল আমাদের বাসায়, সেখানে আপনার একটা গল্প পড়ি, এরপরই মুগ্ধতা বাড়ে। আমি বোধহয় আপনাকে অসম্ভব ভালোবাসি। আমার নাম্বার দিলাম, ইচ্ছে হলে কল দেবেন। মালতীর চিঠি আমাকে তাকে নিয়ে ভাবাতে শুরু করে দেয়। আমি ঠিক করলাম না, আমি এই মেয়েকে কখনো আর ভাববো না। আমি ফের কারো মায়ে ডুবে যেতে চাই না, আর কাউকে ভালোবাসতে চাই না। মালতীর চিঠি ফুরিয়ে ফেললাম, নয়তো দেখা যাবে কখনো তার নাম্বারে কল দিয়েছি। আমি নিঃসঙ্গ মানুষকে কেউ যত্ন বা ভালোবাসা নিয়ে হাত বাড়ালে কখনো নিজের অনিচ্ছাতেও সেখানে ছুটে যায়। পৃথিবীর সব প্রাণী যত্ন এবং ভালোবাসার কঙ্গাল,
13 দিন পরে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তখন সন্ধ্যা থেকে মাথা ব্যথা, বাইরে বৃষ্টি। ফোন রিসিভ করার পরে মেয়েলি কণ্ঠে ভেসে আসে, রুট সাহেব, রুট সাহেব আছেন? আমি বলি, জি আছি। উপাস থেকে বলল, আমি মালতী, ঢাকাতে আমার খালার বাসায় আসছি, দেখা করবেন একদিন। আমি কি বলবো ঠিক বুঝলাম না। জিজ্ঞেস করলাম, নাম্বার পেলেন কোথায় আমার? মালতী বলল, মাহবুব ভাইয়ের কাছে। পরদিন সন্ধ্যায় মালতীর সাথে আমি টিএসসিতে দেখা করতে যাই। মালতীর সাথে দেখা করে আসবার সময় বৃষ্টিতে ভিজি। রাতেই শুরু হয় যেমন তেমন জ্বর না, টাইফয়েড। 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি থাকতে হয়। মালতী নামের এই মেয়েটা প্রতিদিন একবার হাসপাতালে আসতো। কখনো খাবার নিয়ে এসেছে, কখনো ফল নিয়ে এসেছে, কখনো বা ফুল, কখনো মাথায় পানি দিয়ে দিয়েছে, কখনো বা জলপট্টি। আমি সুস্থ হয়ে যাওয়ার পরেও মালতীর সাথে আর দেখা হয়নি। মালতীর ফোন নাম্বার বন্ধ পাই। আমি বুঝতে পারলাম মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। ভালোবাসার মতো দণ্ডনীয় অপরাধ আমি আবার করে ফেলেছি। মালতী আমাকে চাইলে বাঁচিয়ে রাখতে পারে, নয়তো। 4 দিন পরে মালতীর কল আসে। মালতীর কল পেয়ে আমি ভীষণ খুশি হই। মালতী বলল, আপনার অফিসে নিচে আছি, যদি নিচে নামেন আমাকে পাবেন। আমি অফিসে নিচে যেয়ে দেখলাম মালতী একটা হালকা সবুজ শাড়ি পরে আছে। আমি আর কোনো সময় নিলাম না, বললাম, মালতী, আমি তোমাকে ভালোবাসি। মালতী হাসলো। কেন হাসলো জানি না। মালতী বলল, বিয়ে করবেন আমারে? আমি বললাম, হ্যাঁ করব। মালতী বলল, আজকেই বিয়ে করতে হবে, পারবেন? আমি বললাম, আজকেই? মালতী বলল, হ্যাঁ আজকেই, নয়তো কখনো সুযোগ পাবেন না, কারণ আজকের সন্ধ্যায় আমার ছোট খালার ননদের ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট। মালতী আর আমার বিয়ে হয়। মালতী তার এক বান্ধবীর বাসায় ওঠে। 2 দিন পরে একটা বাসা খুঁজে পাই, সেখানে মালতীকে নিয়ে উঠি। এই ডিসেম্বরের 22 তারিখ আমাদের বিয়ের 1 বছর হবে। এই লেখাটা যখন অর্ধেক লিখছি তখন মালতী 1 কাপ চা নিয়ে এসে হাতে দেয়। আমি লেখাটা থামিয়ে রেখে চায়ের চুমুক দিই। মেয়েটা দুর্দান্ত চা বানাই। মালতীর কপাল টেনে একটু চুমু খেতে ইচ্ছে করছে। পাশে বসলে কপালে চুমু দিই। মালতী এখন পাশেই ঘুমাচ্ছে। রাতে যখন ঘুমাই তখন আমার গায়ে হাত না রাখলে ওর ঘুম হয় না। আর যখন আমি রাতে লিখতে বসি আর তার শাড়ির আঁচল দিয়ে হাতটা বেঁধে রেখে ঘুমাই। আমি জিজ্ঞেস করলে বলে, বাঁধছি কারণ ঘুমালেও মনে হবে তুমি সাথে আছো। আমি হাসি। এই যে এখনও আমার একটা হাতে মালতীর শাড়ির আঁচল বাঁধা।